শুরু করছি আজকের ক্লাস ফিজিওগ্রাফি অফ এশিয়ার উপরে। প্রথমে আমরা দেখে নিই যে পুরো এশিয়াকে ফিজিওগ্রাফিক ভাবে কতগুলো আলাদা আলাদা জোনে ভাগ করা যেতে পারে। দেখো, প্রথমেই রয়েছে দ্য নর্দার্ন লোল্যান্ড। নর্দার্ন লোল্যান্ড হলো সেই অঞ্চল যে অঞ্চলের সাথে প্রত্যক্ষভাবে আর্কটিক ওশানের যোগ রয়েছে এবং একাধিক আমরা জানি যে পুরো এশিয়ার মাঝ বরাবর রয়েছে সেন্ট্রাল মাউন্টেন রিজিয়ন। তো সেই সেন্ট্রাল মাউন্টেন রিজিয়ন থেকে যে নদীগুলো উৎপত্তি লাভ করেছে, সব নদী উত্তর দিকে যেগুলো উত্তরবাহী সেগুলো সব পড়েছে আর্কটিক ওশানে এবং এই নদীগুলোই বিস্তীর্ণ প্রায় মানে সমভূমি যে এরিয়া, সেই সমভূমি এরিয়া তৈরি করেছে, অপেক্ষাকৃত নিচু অঞ্চল তৈরি করেছে, যেটাকে আমরা বলছি দ্য নর্দার্ন লোল্যান্ড এরিয়া। ওকে, তো এটা একটা অংশ যেটা সমভূমির মধ্যে পড়ে এবং আমরা মনে রাখবো যে ফিজিওগ্রাফি মানেই তিনটে বেসিক বিষয়। একটা হলো পর্বত বা পাহাড়, দুই হলো মালভূমি, তিন হলো সমভূমি। এই তিনটে বিষয়ের সমন্বয়ে তৈরি হয় ফিজিওগ্রাফিক ক্যাটাগরি এবং এর সাথে জুড়ে যায় যেটা, সেটা হলো যদি সেখানে কোনো ডিজার্ট বা মরুভূমি থাকে সেটা, এবং চতুর্থ হলো পঞ্চম হলো যদি সেই জায়গায় কোনো আইল্যান্ড থাকে বা দ্বীপ থাকে সেটা। তাহলে এই পাঁচটা প্যারামিটারের ভিত্তিতে কোনো পার্টিকুলার ভূখণ্ডের ওপরে ফিজিওগ্রাফিক ডিভিশন করা হয়। তো এখানেও সেই প্যারামিটার গুলোকে গুরুত্ব দিয়ে করা হয়েছে ফিজিওগ্রাফিক ডিভিশন। প্রথমে রয়েছে দ্য নর্দার্ন লোল্যান্ড, তারপরে রয়েছে দ্য সেন্ট্রাল মাউন্টেন। সবাই জিওলজির ক্লাসে বুঝে গেছো যে পুরো এশিয়ার মাঝ বরাবর কেন তৈরি হয়েছে একাধিক মাউন্টেন রেঞ্জ বা রিজ, কেন তৈরি হয়েছে, এবং সেই সঙ্গে এই সেন্ট্রাল পার্টেই তৈরি হয়েছে বিক্ষিপ্তভাবে একাধিক মালভূমি অঞ্চল, যেগুলো আমি আগের ক্লাসে সুন্দরভাবে পরপর বুঝিয়েছি কিভাবে তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে। তো দ্য সেন্ট্রাল মাউন্টেন রিজিয়ন একটা ক্যাটাগরি। তারপরের ক্যাটাগরি হলো দ্য সেন্ট্রাল অ্যান্ড সাউদার্ন প্লেটু রিজিয়ন। শুধু সেন্ট্রাল অ্যান্ড সাউদার্ন নয়, পুরো চীনের স্থান বিশেষে বিক্ষিপ্তভাবে রয়েছে একাধিক মালভূমি। কারণ আমরা জানি যে পাহাড় থেকে পাহাড় হুট করে আমরা ফিজিওগ্রাফিক ডিভিশন করার সময় দেখি না, যখন টোপোগ্রাফিক্যাল ম্যাপের উপর কাজ হতো, হুট করে পাহাড় তারপরেই সমভূমি, এই জায়গাটা আসাটা খুব কঠিন। সাধারণত পাহাড় থেকে আস্তে আস্তে অপেক্ষাকৃত নিচু ভূমি তৈরি হয় ঠিকই, কিন্তু এর মাঝখানে ইন্টারমিডিয়েট রোল প্লে করে প্লেটু রিজিয়ন। তো ঠিক একই রকম ভাবে এখানে যেহেতু একাধিক মাউন্টেন বিল্ডিং হয়েছে এবং সেই মাউন্টেন বিল্ডিং এর হতে পারে যে মাঝ বরাবর, হতে পারে বিক্ষিপ্ত ভাবে বা আইসোলেটেড ভাবে কোনো ক্ষেত্রে প্লেটু বা মালভূমি অঞ্চল তৈরি হয়েছে। তো এই মালভূমি কিন্তু সবই এই যে পুরো এশিয়ার যে মাউন্টেন ফরমেশন বা অরোজেন যেটা বলা হয় তারই অংশ বিশেষ। ওকে, প্লেটু। এরপর রয়েছে দা পেনিনসুলা। পেনিনসুলা বলতে বোঝায় যদি কোনো স্থল ভূখণ্ডের তিন দিকে জল থাকে। তো এশিয়া যেহেতু একটি মহাদেশ, এই মহাদেশের স্থান বিশেষে এমন ক্ষেত্র রয়েছে যার তিন দিকে জল আছে, যেমন ধরো আরব একটি গুরুত্বপূর্ণ পেনিনসুলা, আমাদের ইন্ডিয়ার সাউদার্ন পার্ট একটা পেনিনসুলার মধ্যে পড়ে। তো এই রকম পেনিনসুলা রয়েছে বেশ কয়েকটা। এরপর রয়েছে ডিজার্ট। আমরা জানি যে এশিয়া মানেই অসংখ্য মরুভূমি রয়েছে এখানে। এরপর রয়েছে দ্য গ্রেট রিভার প্লেন। পুরো এশিয়াকে যদি স্টাডি করা হয় তাহলে দেখবো যে এখানে অসংখ্য নদীর অবস্থান রয়েছে, এবং কারণ স্বাভাবিকভাবেই প্রচুর পর্বত এবং মালভূমি ও সমভূমি অঞ্চল রয়েছে, তার মানে এখানে অসংখ্য নদী রয়েছে। সেই নদীর মধ্যে যেগুলো উল্লেখযোগ্যভাবে বড় নদী বেসিন, সেই বেসিনগুলোকে আমরা এক একটা ফিজিওগ্রাফিক ডিভিশনের মধ্যে ঢোকাবো, তাকে একসাথে বলা হবে দ্য গ্রেট রিভার প্লেন। ওকে, এবং লাস্টলি রয়েছে আইল্যান্ড গ্রুপ। পুরো এশিয়ায় রয়েছে একাধিক আইল্যান্ড। যদি আমরা পূর্বের প্রান্ত দেখি যেখানে অভিসরণ সক্রিয় রয়েছে, সেই অভিসারী পাঁচ সীমানা বরাবর পুরো এশিয়ায় রয়েছে অসংখ্য এই আইল্যান্ড এবং আইল্যান্ড গ্রুপ। তো এই হলো বেসিক ফিজিওগ্রাফিক নেচার আমাদের পুরো এশিয়ার। এবার যদি আমরা একটা ছবি দেখি, এই ছবি থেকে অনেকটাই ক্লিয়ার হওয়া সম্ভব যে পুরো এশিয়ার চিত্রটা, মানে এই মালভূমি, সমভূমি এবং পার্বত্য অঞ্চল যদি দেখি তাহলে তার অবস্থানটা কেমন। পুরো চিত্রে দেখো যে জায়গাগুলো ডিপ ডিপ অরেঞ্জ কালার সেটা মাউন্টেন রিজিয়ন, এবং যেটি লাইট অরেঞ্জ কালার সেটা হলো মালভূমি অঞ্চল, যেটা গ্রিনিশ কালার সেটা হলো সমভূমি বা নিচু অঞ্চল বা প্লেইন ল্যান্ড, এবং যেটি সাত অনেকটা ইয়েলো কালার, লাইট ইয়েলো কালার, সেটা হলো অ্যাকচুয়ালি
যাকে বলা হয় ডিপ্রেশন বলা হয়। ডিপ্রেশন কেন বলে? ডিপ্রেশন মানে হলো তার চারিদিকে উঁচু পাহাড় থাকে এবং এই পাহাড় থেকে হুট করে সেই জায়গার উচ্চতা খুব নেমে আসে। চারিদিকে পাহাড় উঁচু এবং সেই উঁচু পাহাড়ের মাঝখানে হঠাৎ করে বেশ খানিকটা নিচু যদি কোনো বিশেষ বেসিন তৈরি হয়, সেই বেসিনকে বলা হয় ডিপ্রেশন। এই ডিপ্রেশন তৈরি হওয়ায় যত না নদীর ভূমিকা আছে, তার থেকে অনেক বেশি ভূমিকা সেখানকার টেকটনিক অ্যাক্টিভিটির। মনে রাখবে এই জায়গায় মূল পার্থক্য কোনো ডিপ্রেশন বেসিন কাম ডিপ্রেশন প্লাস কোনো রিভার বেসিন, এই দুয়ের বেসিক পার্থক্য এটাই। কোন রিভার বেসিন যেমন ফর্ম করে পাহাড় থেকে নেমে আসা যে বিভিন্ন ধরনের উপাদান, সেগুলোকে পর পর সিস্টেমেটিক ভাবে ক্ষয় সঞ্চয় করে করে সে একটা নিজস্ব বেসিন তৈরি করে, যাকে যেমনটি আমাদের গাঙ্গেয় গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু এই তিন নদী একসাথে একটা বিরাট একটা বেসিন তৈরি করেছে। তো এটা একটা বেসিন। এই বেসিন তৈরি হওয়ার নেপথ্যে মূল দায়কার নদী করেছে এই কাজটা। আবার কখনো হতে পারে যে চারিদিকে মাউন্টেন বিল্ডিং এমন ভাবে হয়েছে যে চারিদিকটা বেশ খানিকটা উঁচু এবং কোইন্সিডেন্টাল ভাবে মাঝের অঞ্চলটা বেশ খানিকটা নিচু। এই মাঝের নিচু অঞ্চলে তো অবশ্যই কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী তৈরি হবে, কিন্তু এই জল নির্গম প্রণালী অপেক্ষাও এই বেসিন তৈরি হওয়ার পিছনে টেকটনিক অ্যাক্টিভিটির ভূমিকাই সর্বাধিক। তাই একে আমরা ডিপ্রেশন হিসাবে চিহ্নিত করব। এই রকম বেশ কয়েকটা ডিপ্রেশন রয়েছে এবং ডিপ্রেশন চেনার সবচেয়ে ভালো উপায় হলো তার চারিদিকে উঁচু মাউন্টেন রিজিয়ান থাকবে। মাউন্টেন রিজিয়ানের মাঝখানে থাকবে এই ডিপ্রেশন গুলো। ওকে, তাহলে এই ছবি থেকে আশা করি পুরো এশিয়াকে আমরা এক ঝলক দেখে বুঝতে পারছি যে এশিয়ার ফিজিওগ্রাফিক নেচারটা কেমন। তাছাড়া যেমন আইল্যান্ডকে এই যে তিনটে পার্ট না, মালভূমি, সমভূমি এবং মালভূমি, সমভূমি এবং পাহাড় বা পর্বত, এই যে এই তিনটে ক্যাটাগরি মূলত ফিজিওগ্রাফিক ডিভিশনের মধ্যে ধরা হয়। এবার ধরো জাপান। জাপান তো একটা আইল্যান্ড, তাহলে আইল্যান্ড গ্রুপের মধ্যে যেমন পড়বে ফিজিওগ্রাফিক নেচার বা ক্যাটাগরি অনুযায়ী, আবার একইভাবে জাপানের মধ্যেও রয়েছে এই মাউন্টেন রিজিয়ন, আবার রয়েছে মালভূমি অঞ্চল, আবার রয়েছে সমভূমি অঞ্চল। আশা করি ক্লিয়ার। তাহলে এই চিত্র থেকে আমরা প্রাথমিকভাবে বুঝে নিলাম এশিয়ার ফিজিওগ্রাফিক নেচারটা কেমন। এবার আমরা আলাদা আলাদা ফিজিওগ্রাফিক ইউনিট গুলোকে নিয়ে স্টাডি করব, তাহলে আমাদের পুরো ফিজিওগ্রাফি অফ এশিয়া কমপ্লিট হয়ে যাবে। ইউনিট গুলো কি কি দেখো, এবং মনে রাখবে এই ফিজিওগ্রাফিক তারতম্যের কারণেই পুরো এশিয়া হয়েছে অন্যতম একটা বৈচিত্র্যময় মহাদেশ। এখানে যেমনটি জলবায়ুগত বৈচিত্র্য রয়েছে, বুঝতেই পারছো, উত্তরে আর্কটিক আর দক্ষিণে প্রায় নিরক্ষরেখা, তার মানে এতটা তারতম্য রয়েছে জলবায়ুগত। আবার একইভাবে এখানে রয়েছে স্বাভাবিক উদ্ভিদের তারতম্য, রয়েছে এই পার্টিকুলার প্লেসের ফিজিওগ্রাফিক তারতম্যের কারণে সয়েল ক্যাটাগরির পার্থক্য, ক্লাইমেটিক ডিফারেন্সিয়েশন এবং সেই সঙ্গে সেখানকার বিভিন্ন ইকোনমিক অ্যাক্টিভিটিস, কৃষিকাজ, কোথাও পশুপালন হচ্ছে, কোথাও মৎস্য আহরণ হচ্ছে। তাহলে এই যে অর্থনৈতিক তারতম্য, আবার একইভাবে বিভিন্ন শিল বা ক্রেটনকে কেন্দ্র করে তৈরি হয়েছে মিনারেল রিচ বেল্ট। তার মানে পুরো ফিজিওগ্রাফিক বৈচিত্র্যই ঠিক করে দিয়েছে এই এশিয়ার বৈচিত্র্যতার পুরো বিষয়গুলো। ওকে, এবার আমরা যে জায়গায় আসবো ইন্ডিভিজুয়াল ইউনিট, ফিজিওগ্রাফিক ইউনিট। এক হলো সাইবেরিয়ান প্লেন। সাইবেরিয়ান প্লেন, আমরা সাইবেরিয়ান সিল পড়েছিলাম, আমরা পড়েছিলাম সাইবেরিয়ান ক্রেটন, ঠিক একই রকম ভাবে সাইবেরিয়ান প্লেন বলছে দিস ভাস্ট অ্যান্ড ফ্ল্যাট রিজিয়ন স্টেজ অ্যাক্রস দ্য নর্থ ইস্টার্ন এশিয়া অ্যান্ড ইন is predominantly covered by the tundra and তৈগা। আমরা পুরো যদি ছবি দেখি তাহলে এই সাইবেরিয়ার মধ্যেই সাইবেরিয়ার দক্ষিণের অংশ সাউদার্ন পার্ট ঢুকে যাবে তৈগা রিজিয়নের মধ্যে, আর উত্তরের অংশ যেটা আর্কটিক ওশানের সাথে কানেক্টেড সেটা ঢুকে যাবে তুন্দ্রা রিজিয়নের মধ্যে। ওকে, ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট continuous plain and is characterized by the cold and harsh climate। এটা অত্যন্ত চরম একটা জলবায়ুগত অঞ্চল এবং একটি কন্টিনিউয়াস প্লেনের মধ্যে পড়ে পুরো সাইবেরিয়ান প্লেনটা। ওকে, এবার আমরা যে জায়গা আসবো, এবং সাইবেরিয়ান এই প্লেন যেমনটি মানে জলবায়ুগত দিক থেকে বৈচিত্র্যপূর্ণ বা এত গুরুত্বপূর্ণ, তেমন এখানে অবস্থিত যে তৈগা, সেই তৈগাই কিন্তু পুরো বিশ্বের সবচেয়ে বড় বনভূমি, মানে কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন বনভূমি তৈগা, সেটা এর মধ্যেই পড়ে। ওকে,
তাহলে এটা একটা ইন্ডিভিজুয়াল ফিজিওগ্রাফিক ইউনিট, এবং কেন কিভাবে তৈরি হয়েছে সেই কাহিনী আমরা আগের ক্লাসে জিওলজিতে বুঝেছি। সাইবেরিয়ান যে শিল বা ক্রেটন রয়েছে, সেই ক্রেটনের ওপরে বা শিলকে বেস করে যে ক্রেটন ফর্ম করেছে, সেই ক্রেটনের ওপরে সুস্পষ্ট সেডিমেন্টারি বেল্ট রয়েছে। সেই বেল্ট কিন্তু পার্ট অফ সাইবেরিয়ান প্লেন। ওকে, নেক্সট, উরাল মাউন্টেন। উরাল মাউন্টেন তৈরি হয়েছে। উরাল মাউন্টেন ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এটি ইউরোপ এবং এশিয়ার মাঝখানের একটি ডিভিশন। পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা গেছে যে ইউরোপ ও এশিয়ার মাঝে নিচের কোন মাউন্টেন বেল্ট অবস্থিত? উত্তরটা হবে উরাল মাউন্টেন। খুব কমন প্রশ্ন, কমন প্রশ্ন এটি। উরাল মাউন্টেন কোন দুই মহাদেশের মধ্যে অবস্থান করে? উত্তরটা ইউরোপ এবং এশিয়ার মাঝে। দোস মাউন্টেন ফর্ম এ ন্যাচারাল বাউন্ডারি বিটুইন ইউরোপ অ্যান্ড এশিয়া। ন্যাচারাল বাউন্ডারি তৈরি করেছে এবং রান নর্থ টু সাউথ। মজার বিষয়, একদম স্পেসিফিক নর্থ টু সাউথ ডিস্ট্রিবিউটেড এটা। দে আর রিলেটিভলি ওল্ড উইথ মডারেট এলিভেশন কম্পেয়ার টু আদার মাউন্টেন রেঞ্জ ইন এশিয়া। এশিয়ার অন্যান্য মাউন্টেন বেল্টের মধ্যে এটি অন্যতম পুরনো। যেমন ভারতের মধ্যে আরাবল্লী, তেমনি এশিয়ার মধ্যে অন্যতম প্রাচীন একটি মাউন্টেন বেল্ট হলো উরাল মাউন্টেন। ওকে, এবার পরের পার্টে আসবো আমরা, ফিজিওগ্রাফিক ইউনিট দ্য সেন্ট্রাল এশিয়ান হাইল্যান্ড। সেন্ট্রাল এশিয়ান হাইল্যান্ড আগের ক্লাস সবাই দেখবে, যারা এই ক্লাস প্রথম দেখছো সবাইকে সাজেস্ট করব আগে জিওলজির ক্লাস দেখবে, তারপরে এই ক্লাস দেখবে, না হলে কোনো লাভ হবে না। সেন্ট্রাল এশিয়ান হাইল্যান্ড, সেন্ট্রাল এশিয়ান হাইল্যান্ড মানে হলো পুরোটাই চারিদিকে রয়েছে এশিয়ার বিক্ষিপ্ত অংশ। পুরো মাঝের অঞ্চলটা যদি আমরা এই ছবি দেখি, তাহলে এই ছবির প্রায় মাঝ বরাবর অবস্থিত এই যে পুরো এলাকাটা, সেই এলাকাটাকে আমরা এর মধ্যে ঢুকিয়ে দেব সেন্ট্রাল হাইল্যান্ড এরিয়া। এর মধ্যে যেমনটি মালভূমি রয়েছে, তেমনি মাউন্টেন বেল্ট রয়েছে, তেমনি রয়েছে একটি ডিপ্রেশন। দিস রিজিয়ন ইনক্লুড সেভারাল মেজর মাউন্টেন রেঞ্জ। এখানে অনেক মাউন্টেন রেঞ্জ রয়েছে, যেমনটি এখানে রয়েছে পামির। পামির অন্যতম গুরুত্বপূর্ণ একটি, যেমন গ্রন্থি তেমনি মালভূমি। রয়েছে তিওয়েন সান মাউন্টেন। তিওয়েন সান যেমন পামির থেকে এইভাবে প্রসারিত হয়েছে, তিওয়েন সান রয়েছে এখানে। দা আলতাই মাউন্টেন, আলতাই মাউন্টেন রয়েছে এখানে, আলতাই মাউন্টেন। এবং রয়েছে রয়েছে দেখো আলতাই মাউন্টেন, দা পামির অ্যান্ড রেফার টু রূপ অফ দ্য ওয়ার্ল্ড, সেটা আলাদা ব্যাপার গেল। তো সেন্ট্রাল এশিয়ান হাইল্যান্ডের মধ্যে এইগুলো পড়বে, এই যে পুরো মাউন্টেন বেল্ট গুলো যেগুলো প্রসার লাভ করেছে। যদি আমরা ছবি দেখি স্পেসিফিক ভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে সেন্ট্রাল হাইল্যান্ড, সেন্ট্রাল হাইল্যান্ডের অবস্থান পুরো এই রকম ভাবে বিন্যস্ত। এই যে এই যে পুরো বিন্যাসটা এইরকম ভাবে রয়েছে, একদম পামির থেকে কেন্দ্র করে কুয়েলুন, তিব্বত মালভূমি, তারপরে কারাকোরাম হিমালয়, টিয়েনসান, আলতাই, হিন্দুকুশ, কাকেসাইডস, এই পাশে রয়েছে উরাল মাউন্টেন, এইরকম রয়েছে। এইগুলো সবই উরাল মাউন্টেন বাদে, উরালের মধ্যে আসবে না, এই কাকেসাইডও ঢুকবে না। এই যে পুরো বেল্টটা, এই পুরো বেল্টটাকে আমরা এর মধ্যে ঢুকিয়ে দেব। এই পুরো অংশকেই আমরা বলবো সেন্ট্রাল হাইল্যান্ড এরিয়া। এই পুরো অংশটাকে আমরা ঢোকাবো এর মধ্যে গেল। এবার রয়েছে ইন্ডিভিজুয়াল ইউনিটের মধ্যে তিব্বতান প্লেটু, ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট তিব্বতান প্লেটু। কারণ এটি, তিব্বতান প্লেটু যেমন অনেক বড়, মানে সবচেয়ে বড়, তেমনি এটি সিগনিফিকেন্ট রোল প্লে করে জলবায়ুর ক্ষেত্রে। আমরা সবাই জানি, এগুলো নতুন কথা নয়, সব জানা এগুলো। নোন অ্যাজ দ্য রুফ অফ দ্য ওয়ার্ল্ড, একে অ্যাকচুয়ালি যেমন পামিরকে পৃথিবীর ছাদ বলা হয়, তো এটা এই তিব্বতান প্লেটু তার একটা বড়, মানে এরিয়া জুড়ে সেই কাজটা করে থাকে। পুরো তিব্বতেন যে মালভূমিটা, মানে পার্ট অফ পামির, মানে পামির হলো তিব্বতেন মালভূমির একটা অংশ, ঠিক আছে। দিস প্লেটু ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড এটি যেমনটি সবচেয়ে বড় তেমনি সবচেয়ে উঁচু। ওকে, ইট ইজ সারাউন্ডেড বাই দ্য সেভারেল মেজর মাউন্টেন রেঞ্জ ইনক্লুডিং হিমালয় রয়েছে। উই সেপারেট ইট ফ্রম দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। আমরা জানি যে ইন্ডিয়া কে সেপারেট করেছে একদম স্পষ্ট, যে ফ্রন্টিয়ার সেটা হলো এই মানে হিমালয়ান বেল্ট। এবার রয়েছে তাই হিমালয়, খুব গুরুত্বপূর্ণ একটি ফিজিওগ্রাফিক ইউনিট এশিয়ার ক্ষেত্রে। দেখো
এশিয়ার এই ইউনিটটি রয়েছে পুরো হিমালয় বিন্যস্ত এইভাবে পুরো অবস্থিত রয়েছে, এবং এটা দিস ফরমেশন বেসিক্যালি তৈরি হয়েছে ডিউ টু দা কনভেকশনাল প্লেট টেকটনিক। দুটো প্লেট, একটা ইউরেশিয়ান প্লেট, একটা আমাদের ইন্দো অস্ট্রেলীয় প্লেট, এই দুই প্লেটের কারণে। এবং এই পুরো বেল্টটা যে দেশগুলোকে প্রভাবিত করে সেই বা যে দেশগুলোর অংশ বিশেষে রয়েছে, এক হলো ভুটান, দুই হলো চায়না, তিন ইন্ডিয়া, চার নেপাল, পাঁচ পাকিস্তান, পাঁচটা গুরুত্বপূর্ণ দেশ এবং অংশ তো আফগানিস্তান বলতেই হবে। ইটস ইনক্লুড মাউন্ট এভারেস্ট, আমরা জানি হাইয়েস্ট পিক এখানকার। গেল একটা ফিজিওগ্রাফিক ইউনিট। এবং এখানে এই যে কাকেসাইড মাউন্টেন খুব গুরুত্বপূর্ণ, এটি কাকেসাইড মাউন্টেন যেটা রয়েছে এই যে কাস্পিয়ান অ্যান্ড ব্ল্যাক সি এই দুয়ের মাঝখানে অবস্থিত যে অঞ্চলটা কাকেসাস মাউন্টেন এটা রয়েছে, এবং এটি এটি একটি গুরুত্বপূর্ণ বাউন্ডারি হিসাবে কাজ করে এশিয়া এবং ইউরোপের। এটাও একটা বাউন্ডারি হিসাবে কাজ করে। গেল। এবার রয়েছে দা ইন্দো গাঙ্গেটিক প্লেন, ভীষণ গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এই এই যে ইন্দো গাঙ্গেটিক প্লেন, এই ইন্দো গাঙ্গেটিক প্লেনেই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি জনবহুলতা লক্ষ্য করা যায়। কেবলমাত্র এখানকার এই অত্যন্ত উন্নত বা ফার্টাইল যে কৃষি জমির কারণে, এখানে ফার্টাইল প্লেন ল্যান্ড তৈরি হওয়ার কারণে এই জায়গা সবচেয়ে উর্বর, এবং এই উর্বরতাকে কাজে লাগিয়ে এই জায়গায় মানুষ সবচেয়ে বেশি কনসেন্ট্রেট হয় কৃষি কাজের জন্য। তাই বিশ্বের সবচেয়ে জনবহুল ফিজিওগ্রাফিক ইউনিট হলো দা ইন্দো গাঙ্গেটিক প্লেন। এর থেকে বেশি জনবহুল ক্ষেত্র পৃথিবীর আর কোথাও নেই। ওকে, এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। নেক্সট, দা আরবিয়ান পেনিনসুলা। আরবিয়ান পেনিনসুলা কোনটা? আমরা যদি আরবের দিকে তাকাই, এই আগের ছবিতেও স্পষ্ট, এখান থেকে দেখাই, এই পুরোটা a large peninsula located in southwestern Asia। এটি সাউথ ওয়েস্টার্ন এশিয়ায় বিলং করছে, পুরো এশিয়ার সাউথ ওয়েস্টে রয়েছে। ক্যারেক্টারাইজড বাই ইটস ভাস্ট ডিজার্ট। এই পুরো আরব পেনিনসুলার একটা বড় অংশ জুড়ে রয়েছে মরুভূমি। সাস অ্যাজ রাব আল খালি, এখানকার স্থানীয় নাম রাব আল খালি। এটি খুব মানে ডিজার্টেরই অপর নাম, এখানকার স্থানীয় নাম। অ্যান্ড সিগনিফিকেন্ট অয়েল রিজার্ভার, এই অঞ্চলেই সবচেয়ে মানে এশিয়ার খুব গুরুত্বপূর্ণ আমরা জানি যে পেট্রোলিয়াম উৎপাদিত যে অঞ্চল সেটার মধ্যে পড়ে এটি। গেল। এরপর রয়েছে সাউথ ইস্ট এশিয়ান আর্কিওপিলাগো, পুরো এই জায়গাটা যেখানে আইল্যান্ড গ্রুপ রয়েছে, পুরো আইল্যান্ড গ্রুপ রয়েছে। আমরা যদি ছবি দেখি এই জায়গাটা সেই জায়গা সাউথ ইস্টার্ন এশিয়ান আর্কিওপিলাগো বলা হয় পুরোটাকে একসাথে নিয়ে, comprising numerous island and archipelagos including the ইন্দোনেশিয়া রয়েছে, ফিলিপিন্স রয়েছে। দিস রিজিয়ন ইজ মার্কড বাই দ্য ভলকানিক অ্যাক্টিভিটি, পুরোটাই অগ্নুৎপাত প্রবণতা লক্ষণীয়। অগ্নুৎপাত হয়, কেন হয় সবাই আমরা জানি। ওকে, অ্যান্ড এখানে রয়েছে প্রচুর পরিমাণে, যদি আমরা ন্যাচারাল ভেজিটেশন দেখি তাহলে রেইন ফরেস্ট রয়েছে, কারণ এগুলো সবই নিরক্ষীয় অঞ্চলের খুব কাছে অবস্থিত। নেক্সট রয়েছে ইস্টার্ন কোস্ট লাইন। ইস্টার্ন কোস্ট লাইন হিসাবে কোনটাকে দেখবো? পুরো যদি আমরা এশিয়ার ছবি দেখি তাহলে এশিয়ার একদম ইস্টার্ন কোস্ট বরাবর যেটা অবস্থিত সেটাকে বলা হচ্ছে ইস্টার্ন কোস্ট লাইন। বলছে ফিচার সিগনিফিকেন্স ল্যান্ডফর্ম সাস অ্যাজ দ্য কোরিয়ান পেনিনসুলা, এরই মধ্যে রয়েছে এই জায়গা যদি আমরা দেখি তাহলে কোরিয়ার অংশ বিশেষ, যেটা অন্য ছবিতে দেখিয়ে দিচ্ছি। এই যে, আচ্ছা লাস্টেই দেওয়া আছে। এই যাই হোক, এখানে এটা আলাদাভাবে উল্লেখ বা চিহ্নিত করা নেই এই অংশটা।
এটা কোরিয়ান পেনিনসুলার বেরিয়ে এসেছে। যদি আমরা বড় ছবিতে দেখি তাহলে কোরিয়া, পুরো কোরিয়ার অংশবিশেষ উত্তর আর দক্ষিণ কোরিয়াকে আমরা সেপারেট করব, যেটা জাপানের খুব কাছে অবস্থিত। এই অংশটা, এই অংশটাকে মূলত কোরিয়ান পেনিনসুলার হিসাবে চিহ্নিত করা হচ্ছে, এই জায়গাটা। Korean Peninsula is located the East Asia and bordered by China to the northwest and Russia to the northeast, and it is divided into two countries, South Korea and the in the south, সাউথের পার্টকে বলা হয়, and নর্থ কোরিয়া, নর্থের পার্টকে বলা হয়। এখানে বড় করে ছবি দেখানো রয়েছে যে উত্তর চীন, চীনের সাথে কানেক্টেড, এই দিকটা রাশিয়া কানেক্টেড, একটা হলো নর্থ কোরিয়া, একটা সাউথ কোরিয়া। এটা যেহেতু ঢুকে গেছে এবং এর এক প্রকার তিন দিক দিয়ে, এই পাশে রয়েছে জাপান এবং এর এই দিকে রয়েছে জাপান সি, এদিকে রয়েছে ইয়েলো সি, তিন দিকে যেহেতু জল রয়েছে তাই জন্য একে আমরা পেনিনসুলা বলছি। তো এটা খুব গুরুত্বপূর্ণ, যার উত্তরে নর্থ কোরিয়া, নিচের দিকে দক্ষিণ কোরিয়া। ওকে, এবং এই জায়গার প্রচুর জিওপলিটিক্যাল একটা ইস্যু রয়েছে এই জায়গা নিয়ে, মানে বিবাদ রয়েছে বেশ কিছু, সেটা ইতিহাসের আন্তর্জাতিক যে রিলেশনশিপ তার বিষয়, ঠিক আছে, এগুলো রয়েছে এখানে, জটিল একটা ক্ষেত্র। কাস্পিয়ান সি বেসিন, আমরা যদি দেখি পুরো কাস্পিয়ান সাগরকে কেন্দ্র করে, যেমনটি আগের ছবিতে দেখালাম, বাউন্ডারি এই যে যেমন রয়েছে ব্ল্যাক সির পাশে এই কাস্পিয়ান সি, ব্ল্যাক সির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যে প্রত্যেকটা সি এত বড়, এগুলো এই লেক গুলো এত বড় যে এগুলোকে কাস্পিয়ান এক একটা সি হিসাবে চিহ্নিত করা হচ্ছে। এবং মনে রাখতে হবে এগুলো সবই কিন্তু পার্ট অফ টেথিস, কারণ যখন মাউন্টেন বিল্ডিং হয়েছিল তখন এই যে পার্টিকুলার পার্ট গুলো, যেমন ব্ল্যাক সি, কাস্পিয়ান সি, এইগুলো, এই পার্ট গুলো কি হয়েছে, আইসোলেটেড হয়ে গেছে, চারিদিক দিয়ে বিভিন্ন ধরনের ফরমেশন হয়ে গেছে এবং মাঝের অংশটা কোনো প্রকার পরিবর্তন না হয়ে নিজের আগের রূপকে ধরে রাখতে সক্ষম হয়েছে। তাই এগুলো বর্তমানকালে বড় বড় লেকে পরিণত হয়েছে, যাদেরকে আমরা এখন সি হিসাবে চিহ্নিত করি, এত বড় বলে, অথচ তার চারিদিকে রয়েছে ল্যান্ড। ওকে, তো কাস্পিয়ান সি যখনই থাকবে তার মানে এটা সবচেয়ে নিচু জায়গা এই এলাকার, তাহলে নিচু যদি হয় তাহলে তার চারিদিকে যত উঁচু অঞ্চল আছে সেখান থেকে এখানে জল আসবে, তাই এই অঞ্চলে একটা কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী তৈরি হবে। তাই বলছে এনকম্পাসিং দ্য কাস্পিয়ান সি দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ইনল্যান্ড বডি অফ ওয়াটার, এটা একটা সবচেয়ে বড় ইনল্যান্ড বডি, মানে জলের মানে কাস্পিয়ান সি হলো সবচেয়ে বড়, ঠিক আছে, লেক বলাই যেতে পারে, এটা একটা লেক, কিন্তু আমরা জাস্ট এটাকে সাগর হিসাবে চিহ্নিত করি, এত বড় বলে। তো লার্জেস্ট ইনল্যান্ড বডি অফ দ্য ওয়াটার, দিস রিজিয়ন ইনক্লুডস দ্য ভ্যারাইড টেরেইন ফ্রম স্টেপস টু ডিজার্ট। এর এক পাশে যেমনটি এই পাশটা পুরোটা রকি এরিয়া, পাহাড়ি অঞ্চল, আবার এই দিকটা অপেক্ষাকৃত নদীগুলো এসে মিলিত হয়েছে বলে অপেক্ষাকৃত নিচু, ঠিক আছে, বেসিন এবং বেশ খানিকটা উর্বর ভূমি এই এলাকা জুড়ে রয়েছে। ওকে, তো এই রকম একটা চিত্র যাকে আমরা কাস্পিয়ান সি বেসিন হিসাবে চিহ্নিত করছি, এবং এটি গুরুত্বপূর্ণ একটি ফিজিওগ্রাফিক ইউনিট। Those physiographic feature or unit contribute to Asia's varied climate ranging from Arctic tundra to tropical rainforest and play a crucial role in shaping the continent's biodiversity, human settlement pattern and economic activity, সব কিছুকেই নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এটা সবার সব ক্ষেত্রেই বলা হলো এমন না, কাস্পিয়ান সাগরের ক্ষেত্রে এই স্টেটমেন্ট দেওয়া হলো এমনটা নয়। ফিজিওগ্রাফিক ডাইভার্সিটিটা মূলত এখানকার সমস্ত ধরনের বৈচিত্র্যর মূল কারিগর, সেই কথাটা এখানে হাইলাইট করে লেখা হয়েছে। এবার যদি এই জায়গাটা দেখি আমরা, এটা খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট। দেখো সবাই, এই যে পার্টটা এশিয়ার পশ্চিম পূর্ব দিক দেখো সব জল এক, এখানে যেমন পার্সিয়ান গালফ রয়েছে, এটাকে বলা হয় পার্সিয়ান গল্ফ, যেটা রেড সি বা লোহিত সাগরের আগে যেটা রয়েছে যে খোঁজটা, সেটাকে বলা হচ্ছে, যেমন এইখানে যদি ছবি দেখি আমরা, এটা তো লোহিত সাগর, এটাকে বলা হচ্ছে পার্সিয়ান গালফ, এই জায়গাটাকে পার্সিয়ান গালফ বলা হচ্ছে। তাহলে এই দুটো
ওয়াটার বডি খুব গুরুত্বপূর্ণ। এইদিকে রয়েছে ভূমধ্য সাগরের বিক্ষিপ্ত ক্ষেত্র বা এক কোণা। তো মেডিটেরিয়ান সি রয়েছে এই পাশে। যদি আমরা এখানে দেখি ব্ল্যাক সি রয়েছে, এখানে রয়েছে কাস্পিয়ান সি, এখানেই রয়েছে আরাল সি। আরাল দেখো পাশাপাশি, তাহলে ব্ল্যাক সি, কাস্পিয়ান সি, আরাল সি। পরীক্ষায় প্রশ্ন করা যেতে পারে পূর্ব থেকে পশ্চিমে বিন্যস্ত, কোনো না কোনো পরীক্ষায় একদিন না একদিন এই প্রশ্ন আসতেই হবে যে পূর্ব থেকে পশ্চিমে অবস্থানগুলো সাজাও। তাহলে একদম পশ্চিমে রয়েছে ব্ল্যাক সি, তারপরে কাস্পিয়ান সি, তারপরে রয়েছে আরাল সি। আবার যদি এদেরকে এই পুরোটাকে সবগুলোকে একসাথে ধরি আমরা, তাহলে মেডিটেরিয়ান সি সবার আগে পাবো, তারপরে আমরা ব্ল্যাক সি কে পেয়ে যাচ্ছি, তারপরে রেড সি কে পেয়ে যাচ্ছি, তারপরে আমরা পাচ্ছি কাস্পিয়ান সি কে, তারপরে পার্সিয়ান গল্ফ আসছে, তারপরে আরাল সি আসছে। তার মানে এই যে অবস্থানগুলো, এটা 1 আসবে পশ্চিমে, এটা 2 আসবে, এটা 3 আসবে, এটা 4 আসবে, এটা 5 আসবে, এটা 6 আসবে। তাহলে এই ওয়াটার বডির ডিস্ট্রিবিউশনটা মনে রাখাটা আমাদের দরকার ফিজিওগ্রাফিক নেচার যখনই পড়ছি আমরা। তাহলে একদম পশ্চিমে রয়েছে ভূমধ্যসাগরীয় অংশ, ওকে। তারপরে রয়েছে দুয়ে রয়েছে এক পড়লাম, তারপরে রয়েছে ব্ল্যাক সি, 2 রয়েছে, 3 রয়েছে রেড সি, 4 রয়েছে কাস্পিয়ান সি, 5 রয়েছে পার্সিয়ান গল্ফ, 6 রয়েছে আরাল সি। এই যে ওয়াটার বডি গুলো, 6টা ওয়াটার বডি এর সাথে কিন্তু এই এশিয়ার সাথে সংযুক্ত। তাই এটা খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট, আমাদের মনে রাখতে হবে। পরের অংশে আমরা যাব ওয়েস্টার্ন আপল্যান্ড। ফিজিওগ্রাফিক ইউনিটের একটি পার্ট হলো ওয়েস্টার্ন আপল্যান্ড। দেখো ওয়েস্টার্ন আপল্যান্ড অর্থাৎ পশ্চিম দিকের উঁচু ভূমি। যেমনটি ওয়াটার বডি তো পড়ে নিলাম আমরা এইমাত্র, যে কাস্পিয়ান সি, ব্ল্যাক সি, মেডিটেরিয়ান সি, রেড সি, পার্সিয়ান গল্ফ তো আছে, ওকে, উরাল সি, এগুলো আছে। কিন্তু এর মাঝে লুকিয়ে রয়েছে বেশ খানিকটা উঁচু ভূমি, বেশ কিছুটা উঁচু আপল্যান্ড। সেই আপল্যান্ডটা কি, দেখো এই জায়গা থেকে শুরু হলো। যদি বলা হয় আনাতোলিয়ান প্লেটু, এই আনাতোলিয়ান প্লেটু রয়েছে এই জায়গায়। এই জায়গার ছবিটা দেখো সবাই, এটাকে বলা হচ্ছে আনাতোলিয়ান প্লেটু। এটাকে বলা হচ্ছে যা যার টাউরাস টাইগ্রিস এটা মাউন্টেন, টাইগ্রিস মাউন্টেন। এটা রয়েছে জ্যাগ্রোস মাউন্টেন। ইউফ্রেটিস টাইগ্রিস নদী, যেমনটা আমরা যখন যদি নদী পড়বো তখন দেখবো এইদিকেই রয়েছে, ঠিক আছে। এইদিকে রয়েছে দেখো আহ ইরানিয়ান প্লেটু, যেটা ইরানিয়ান প্লেটু। এই যে গুরুত্বপূর্ণ আপল্যান্ডের অংশগুলো আর কি, আনাতোলিয়ান, টাইগ্রিস, জ্যাগ্রোস, ইরানিয়ান প্লেটু, এইগুলো সব এখানে অবস্থিত, ঠিক আছে। এবার বলছে দিস ইনক্লুডস দ্য মাউন্টেনিয়াস রিজিয়ন অফ দ্য আরবিয়ান পেনিনসুলা অ্যান্ড দ্য ইরানিয়ান প্লেটু। এই পুরোটা পুরোটা এর মধ্যে ঢুকবে, এবং এই আরবিয়ান পেনিনসুলারও কিন্তু এর মধ্যে আসবে। পুরো আরবিয়ান পেনিনসুলারও ইনক্লুডিং এই পার্ট, এই পুরো অংশকে আমরা ওয়েস্টার্ন আপল্যান্ড হিসাবে চিহ্নিত করব। এই একই কথা প্রযোজ্য হবে ইস্টার্নের ক্ষেত্রে। ইস্টার্ন হাইল্যান্ড, সবাই যদি দেখি আমরা, ইস্টার্ন হাইল্যান্ড বলতে একদম বোঝায় পূর্ব দিকে, একদম উত্তর থেকে শুরু করে একদম পুরো এই অঞ্চল জুড়ে তো রয়েছে। তেমনি এই যে মানে আইল্যান্ড গুলো, সেই আইল্যান্ডের মধ্যে উঁচু যে রকি বা আইল্যান্ড সেগুলো রয়েছে। This zone encompasses the mountainous area of Eastern Asia including the Korean Peninsula, অর্থাৎ পুরো এই কোরিয়ান পেনিনসুলার থেকে শুরু করে পার্ট অফ জাপান, সবকিছু এর মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। এইগুলোকে আমরা ইস্টার্ন হাইল্যান্ড হিসাবে চিহ্নিত করব। এর পরের পার্টে কি আসবো, পরে রয়েছে সাউথ ইস্টার্ন প্লেন। পুরো যদি ছবি দেখা হয়, এই ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে পুরো এশিয়ার একদম সাউথ ইস্টার্ন পার্ট। এই জায়গা হলো সেই জায়গা যেখানে সবচেয়ে রিভার ডেন্সিটি এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি, এবং এই জায়গা দিয়েই আমরা যদি দেখি হিমালয় থেকে অসংখ্য নদী এসে পড়েছে সমুদ্রে। আর তাই জন্যই যার অধিকাংশ, একটা বড় অংশ যেমন বাংলাদেশের উপর দিয়ে পড়েছে, তেমনি মায়ানমারের উপর দিয়ে, লাওসের উপর দিয়ে পড়েছে, এই নদীগুলোর পরিবাহিত হয়েছে। আমাদের চেনা নদীগুলো যেমনটি গঙ্গা অ্যান্ড ব্রহ্মপুত্র, এরাও এই জোনের মধ্যেই পড়ে, ঠিক আছে। তো এই যে পুরো বেল্টটা যেখানে মেজর রিভার
উঁচু মাউন্টেন এরিয়া থেকে, এবং সেটা হিমালয়ান মাউন্টেন, সেই হিমালয়ান মাউন্টেন থেকে বয়ে এসে একটা বড় অংশ জুড়ে সঞ্চয় করেছে এবং বিস্তীর্ণ ক্ষেত্র তৈরি করেছে। তাই এই পার্টটা ভীষণ গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখতে হবে যে গুরুত্বপূর্ণ একটি ফিজিওগ্রাফিক ইউনিটের মধ্যে পড়ে, যেটি রয়েছে এই সাউথ অ্যান্ড সাউথ ইস্টার্ন বেল্টে। ওকে, সাউথ ইস্টার্ন বেল্ট। যদি আমরা এখানে ছবি দেখি এবার পুরো এশিয়ার, তাহলে গুরুত্বপূর্ণ গঙ্গা, ব্রহ্মপুত্র, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বলা হয়, গঙ্গা, ব্রহ্মপুত্র এন্ড মেঘনা, এই পুরো বেল্ট একটা। ইন্দাস একটি নিজস্ব পুরো বেল্ট তৈরি করেছে। তারিম, তারিম একটি রিভার বেসিন তৈরি করেছে। আরাল সি কে কেন্দ্র করে, আরাল সি যেমনটি দেখলাম, সেই আরাল সি কে কেন্দ্র করে চারিদিক থেকে নদী এসে সেই সিতে পড়েছে এবং একটি বড় বেসিন ফর্ম করেছে। তো এটা একটা। এখানে আমুর নদী রয়েছে, এখানে রয়েছে ইয়াং কি এটা জেনি জেনিসেইচ, জেনিসেইচ রিভার রয়েছে, এবং এখানে ওব রয়েছে, ইয়াংসি, ইয়াংসি বলা যেতে পারে, ইয়াংসি রয়েছে, ভোলগা রয়েছে, ডন রিভার রয়েছে, ঠিক আছে, ডেনিপার রয়েছে এখানে। তো গুরুত্বপূর্ণ হলো এইগুলো। এখানে টাইগ্রিস ইউফ্রেটিস রয়েছে, টাইগ্রিস ইউফ্রেটিস, ঠিক আছে। তো এই রিভার বেসিন গুলো, যেমনটি আমরা মেজর যে রিভার, মেজর যে মানে ড্রেনেজ প্লে মানে রিভার বেসিন বা মেজর যে সেডিমেন্টারি বেল্ট যদি বলি, যেখানে পাহাড় থেকে ক্ষয়জাত উপাদান এসে সঞ্চয় হয়েছে এবং সেই সঞ্চয়ের ফলে বেসিন ফর্ম করেছে, সেই বেসিনের একটা বড় অংশ এই রিভার বেল্টকে কেন্দ্র করে হবে। মানে ওপ নদী, সে তো পাহাড় থেকে যেমন ক্ষয় করেছে, আবার সে একটা সঞ্চয় করেছে, তাহলে সঞ্চয়জাত যে সেডিমেন্টারি বেল্ট, এই বেল্ট গুলো সব কিন্তু এই নদীর সাথে কানেক্টেড। যেমন আমাদের গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, এই যে আমরা যেখানে বাস করছি, এই জায়গা পুরোটাই একটা সেডিমেন্টারি বেল্ট যেটা করেছে গঙ্গা নদী। তো এইরকম ভাবে সেডিমেন্টারি বেল্ট ফর্ম করেছে, যেটা বলতেই পারো যে প্রাচীন শিলালক্ষণ, যেগুলো আমরা আগের দিন পড়লাম না, প্রাচীন শিলালক্ষণ বা শিলাপৃষ্ঠের ওপরে নতুন শিলাপৃষ্ঠের আচ্ছাদন তৈরি করেছে এই সব নদীগুলো। ওকে, তো এরা খুব গুরুত্বপূর্ণ নদী হিসাবে থাকবে পুরো এশিয়ার জন্য। এবং আমরা আলাদাভাবে ড্রেনেজ সিস্টেম পড়বো এশিয়ার পরবর্তীতে। এখানে দেখো রিভার বেসিনকে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে, যেখানে ইন্টারন্যাশনাল কিছু বেসিন রয়েছে। ইন্টারন্যাশনাল বেসিন মানে হলো সেই নদীর সাথে, সেই নদীর সাথে দুই বা একাধিক দেশের যোগ রয়েছে। যেমনটি আমাদের ব্রহ্মপুত্র আসবে এই ক্যাটাগরির মধ্যে, কিন্তু গঙ্গা পড়বে না, গঙ্গা নিজে আসবে না এর মধ্যে, কিন্তু ইন্দাসের একটা অংশ পড়বে। তাই তারিম বেসিন যেটা তৈরি হয়েছে সেই বেসিনের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে। তো এইরকম ভাবে ইন্টারন্যাশনাল কিছু বেসিন রয়েছে। আর কিছু বেসিন রয়েছে যেগুলো মূলত ইয়ে ইন্টারন্যাশনাল বেসিন একটা, আর একটা হলো ইন্টারন্যাশনাল, একটা ইন্টারন্যাশনাল হওয়ার কথা, ইন্টারন্যাশনাল। তো এই জায়গায় এই মেনশনটা করেছে ঠিক কিভাবে, সেটা আমার মনে হয় দরকার নেই, কারণ এক একটা নদী, অধিকাংশই বড় নদীগুলো একাধিক দেশের উপর দিয়ে গেছে, ঠিক আছে। তো আমরা দুটো ভাগ করতে পারি, একটা ইন্টারন্যাশনাল, একটা ইন্ট্রান্যাশনাল। ইন্ট্রা, ইন্ট্রা, ইন্ট্রা মানে সেই দেশের মধ্যে, আর দুই হলো ইন্টার, ইন্টার মানে হলো একাধিক দেশের মধ্যে, ঠিক আছে। এই দুটো ভাগ করা যেতে পারে। এশিয়া ক্যান বি ফার্দার ডিভাইডেড ইন্টু মোর ডিটেইল ফিজিওগ্রাফিক জোনের মধ্যে আমরা যদি দেখি, তাহলে আর্কটিক কোস্ট যেটা, সেটাকেই আমরা নর্দার্ন মানে নিচু অঞ্চল বলা হয়, লোল্যান্ড, নর্দার্ন লোল্যান্ড বলা হয়। তো আর্কটিক কোস্টকে কেন্দ্র করে, যেখানে যেখান থেকে মাঝখানের উঁচু জায়গা থেকে নদীগুলো মানে শৃঙ্খলিত ভাবে আর্কটিক কোস্টের দিকে গেছে। দিস রিজিয়ন ইনক্লুড দ্য northernmost area of Asia, such as part of Siberia characterized by the tundra and permafrost, আমরা পড়েছি আগেও। ওকে, মঙ্গোলিয়ান প্লেটু, যেটা গুরুত্বপূর্ণ একটি ফিজিওগ্রাফিক ইউনিট বা ফিজিওগ্রাফিক ডিভিশনের মধ্যে পড়বে পুরো এশিয়ার। মঙ্গোলিয়ান প্লেটু situated in Central Asia. This plateau is a high and arid region surrounded by mountain region. ওকে, তো এটা ছবিতে দেখানো হয়েছে মঙ্গোলিয়ান প্লেটু রিজিয়নকে, যার উত্তরে রাশিয়া রয়েছে, কাজাকিস্তান রয়েছে,
দক্ষিণে চায়না রয়েছে, এবং এই চায়নার বাউন্ডারির আমরা চায়না যখন পড়েছিলাম তখন এই জায়গাকে আমরা বলেছিলাম ইনার মঙ্গোলিয়ান বেল্ট। সেই ইনার মঙ্গোলিয়ান বেল্টের একটা বড় অংশ এই মালভূমি অঞ্চলের মধ্যে চলে আসবে। তারিম বেসিন, তারিম বেসিন খুব গুরুত্বপূর্ণ একটি বেসিন। তারিম বেসিন, দেখো এখানে রয়েছে তারিম 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 বেসিন, located in western China. This desert basin is surrounded by the mountain range. চারিদিকে, তাই জন্য এটাকে ডিপ্রেশন বলা হয়, চারিদিকে রয়েছে মাউন্টেন রেঞ্জ। ওকে, ইনক্লুডিং দা তিয়ানসান রয়েছে এবং কুনলুন রয়েছে। তিয়ানসান এবং কুনলুন প্রশ্ন আসবে পরীক্ষায়। তারিম বেসিন কোন দুই মাউন্টেন রেঞ্জের মধ্যে অবস্থিত? উত্তর তিয়ানসান কুনলুন মাউন্টেন। The Iranian peninsular, this plateau, Iranian plateau, peninsular নয়, plateau. This plateau spans the Iran, part of Afghanistan and Pakistan, characterized by arid condition and mountain range such as Zagros. ইরানে রয়েছে, ইরানের মধ্যেই পড়ে জাগ্রোস মাউন্টেন। আমাদের নামগুলোর সাথে পরিচিতি লাভ করতে হবে সব। ইরান যখনই বলবো ইরান প্লেটু, তার সাথে জাগ্রোস জুড়ে যাবে। ওকে, ইন্দাস গঙ্গা প্লেন বলার অপেক্ষা রাখে না। ডেকান প্লেটু আমরা সবাই জানি, ডেকান প্লেটু মূলত তৈরি হয়েছে আমাদের ইন্ডিয়ার সাউদার্ন পেনিনসুলার যে পার্ট, সেই পার্টে। লার্জ প্লেটু ইন সাউদার্ন ইন্ডিয়া and bordered by the western and eastern ঘাট, দুই দিকে ইস্টার্ন ঘাট and ওয়েস্টার্ন ঘাট রয়েছে ডেকান প্লেটু। এবং রয়েছে দা ইয়ানাম অ্যান্ড গুজহাউ প্লেটু, যেখানে তৈরি হয়েছে খুব গুরুত্বপূর্ণ কাস্ট ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে। তো সেটা কিন্তু এই দা ইয়ানাম গুঞ্ঝাউ প্লেটু রিজিয়নের মধ্যে পড়ে। ওকে, গুরুত্বপূর্ণ প্লেটু গুলোর নাম এখানে তুলে ধরা হয়েছে অ্যাজ ইউনিট। দা ইস্ট এশিয়ান কোস্টাল প্লেন, ইস্ট এশিয়ান কোস্টাল প্লেন বলতে আমরা পুরোটা বলবো, পুরো যদি দেখি জাপান থেকে শুরু করে একদম রাশিয়ার কোনা ঘেঁষে পুরো এশিয়ার যে বাউন্ডারি সেটা। দিস ইনক্লুডস দ্য লোল্যান্ড অ্যালং দ্য কোস্ট অফ চায়না, পুরো চায়নার একটা বড় অংশ এর মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে, রাশিয়ার একটা বড় অংশ ঢুকবে, কোরিয়া অ্যান্ড জাপান উইথ নোটেবল রিভার ডিটেইলস, ডেল্টাস অ্যান্ড ফার্টাইল এরিয়া। এখানে বেশ কিছু রিভার ডেল্টা আছে, কারণ আমরা জানি যে বড় বড় নদী এখানে এসে সমুদ্রে মিশেছে, তাই ডেল্টা আছে। তাই ইস্টার্ন কোস্টাল যে প্লেন সেটা গুরুত্বপূর্ণ একটি অংশ। এবং তা সুন্দা সেল্ফ, এখানে ছবিতে দেখানো হয়েছে সুন্দা সেল্ফ বলা হয় এই কারণেই, কারণ এটা মহীসোপানের অংশ বিশেষ, যে অংশ বিশেষ ক্রমশ উত্থিত হচ্ছে, তাই এটা মহীসোপানের একটা অংশ। দিস সাবমার্জ সেল্ফ underlies the Southeast Asian archipelago and the includes part of the South China Sea. মনে রাখতে হবে এই জায়গা জুড়ে আবার নতুন করে যেটা একসময় সাবমার্জ হয়েছিল সেটা আবার একটু একটু করে উত্থিত হচ্ছে। তো এইখানে আবার একটা নতুন মহাদেশের কল্পনা করা হয়েছে, আমরা সবাই জানি এগুলো। তো সুন্দা সেল্ফ যেটা মূলত মহীসোপানের অংশ বিশেষ সাবমার্জ হয়েছে, এটা নিচে নেমে গেছে। সাবমার্জ সেল্ফ underlies the Southeastern Asia archipelago including part of the South China Sea. ওকে, সাউথ চায়না সির মধ্যে এটা ঢুকে যাবে এবং এখানে গুরুত্বপূর্ণভাবে কিছু ডিভিশন করা হয়। ডিভিশনের মধ্যে এখানে রয়েছে ওয়ালেস লাইন রয়েছে, যদি আমরা দেখি ওয়ালেস লাইন রয়েছে, তারপরে রয়েছে ওয়েভার লাইন রয়েছে, এবং লাস্টে রয়েছে লিডেক্কার লাইন। তো তিনটে, একটা ওয়ালেস লাইন, ওয়েভার লাইন এবং লাইডেকার লাইন। মনে রাখবে এই তিনটে লাইন পর পর রয়েছে। লাইনগুলোকে যদি আমরা দেখি, এটা ইস্টার্ন পার্ট, এটা ওয়েস্টার্ন পার্ট। তো ওয়েস্টে রয়েছে ওয়ালেস লাইন রয়েছে প্রথমে এবং ওয়েস্টার্ন দিকে, এবং মাঝে রয়েছে ওয়েভার লাইন, এবং ইস্টার্ন দিকে রয়েছে লাইডেকার লাইন। তো এই লাইনগুলোকে আমাদের মনে রাখতে হবে, যেটা স্পষ্টভাবে এখানকার যে ছোট ছোট আইল্যান্ড, সেই আইল্যান্ড গুলোকে এক একটা জোনেশনের মধ্যে ভাগ করে দিয়েছে। This division captured the continent's variety including its plain, plateau, basin and coastal area, সবকিছুর একটা বড় ডিভিশন করা হয়েছে। এবার রয়েছে বোর্নেও হলো সবচেয়ে বড় আইল্যান্ড। বোর্নেও বলছে ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন এশিয়া, এশিয়ার সবচেয়ে বড় আইল্যান্ডের নাম, উত্তর হলো বোর্নেও। আসলে এই পুরোটার নামই হলো বোর্নেও। তার রাজনৈতিকভাবে দুটো ভাগ রয়েছে, একটা ইন্দোনেশিয়া, একটা রয়েছে ব্রুনেই। ব্রুনেই হলো দেশের নাম। তো ব্রুনেই রয়েছে
এবং ইন্দোনেশিয়া রয়েছে, এই দুটো সেপারেটেড এরিয়া রয়েছে। ওকে, বলছে ইটস লার্জেস্ট আইল্যান্ড ইন এশিয়া অ্যান্ড দ্য থার্ড লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, এটি থার্ড ওয়ার্ল্ডের নিরিখে। বর্নে ইজ দ্য লোকেটেড ইন দ্য center of maritime Southeast Asia and the part of the Greater Sunda Island। এটা সেই সুন্দা আইল্যান্ড যেটা বায়োডাইভার্সিটি হটস্পট এরিয়ার মধ্যে পড়ে, সুন্দা ল্যান্ড, সেই সুন্দা ল্যান্ডের মধ্যে পড়ে। তো সুন্দা আইল্যান্ড যেটা, সেটা বলছে ইটস নর্থ অফ জাভা, ওয়েস্ট অফ সুলেশি অ্যান্ড ইস্ট অফ সুমাত্রা, এই পুরো অংশ এর মধ্যে রয়েছে মানে বাউন্ডারি হিসাবে। ওকে, মেজর ডিজার্ট, ডিজার্ট শুধু আমি নামগুলো বলছি। আরবিয়ান ডিজার্ট, আমরা জানি আরবিয়ান ডিজার্ট খুব গুরুত্বপূর্ণ একটি ডিজার্ট, এই পুরো এশিয়ার গুরুত্বপূর্ণ একটি অংশ আরব ডিজার্ট। সৌদি আরবকে, আরব হলো মাস্টার এরিয়া এবং তাকে কেন্দ্র করে পুরোটাই রয়েছে আরব ডিজার্ট এরিয়া। ওকে, গোবি ডিজার্ট, গোবি হলো শীতল একটি ডিজার্ট। গোবি ডিজার্ট ইজ এ ভাস্ট কোল্ড ডিজার্ট লোকেটেড ইন নর্দার্ন চায়না অ্যান্ড সাউদার্ন মঙ্গোলিয়া। সাউদার্ন মঙ্গোলিয়া, নর্দার্ন চায়নায় অবস্থান করে গোবি ডিজার্ট। ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিজার্ট ইন এশিয়া অ্যান্ড ইজ নোন ফর ইটস ডাইভার্স ল্যান্ডস্কেপ। ডাইভার্স ল্যান্ডস্কেপ রয়েছে, হুইচ ইনক্লুডস দ্য স্যান্ড ডুন রয়েছে, মাউন্টেন রয়েছে, গ্রাসল্যান্ড রয়েছে। The Gobi Desert experience extreme temperature variation between season and is home to a range of unique flora and fauna adapted to its harsh condition। এখানে যেহেতু একটা চরম কন্ডিশন থাকে, শীত গরম তারতম্য মারাত্মক, টেম্পারেচারের ভ্যারিয়েশন মারাত্মক, তাই জন্য এই জায়গায় দেখা যায় বিশেষ কিছু বৈশিষ্ট্য সমন্বিত ফ্লোরা ফনা অবস্থান করে বা বিকাশ লাভ করে থাকে গোবি ডিজার্ট। এবং রয়েছে কারাকুম ডিজার্ট। কারাকুম, কারাকুম এগুলো সব স্থানীয় নাম, একটা বৃহৎ ডিজার্টের অংশ বিশেষকে বিভক্ত করা হয়, যেমন কুম বলা হয় কারাকুম, কিজিল কুম, ঠিক আছে। কভারিং মাস তুর্কমেনিস্তানে রয়েছে কারাকুম এবং কিজিল কুম রয়েছে কাজাকিস্তান, উজবেকিস্তান এন্ড তুর্কমেনিস্তানে। ওকে, and Dasat-e-Kavir গ্রেট সল্ট ডিজার্ট সিচুয়েটেড ইন ইরান। প্রশ্ন আসতে পারে যে গ্রেট সল্ট ডিজার্ট কোথায় অবস্থিত বা এর অপর নাম কি। দাস্ত-ই-কবির এটি কোথায় অবস্থিত? এটা ইরানে অবস্থিত। ইরানে গ্রেট সল্ট ডিজার্ট, প্রচুর রক সল্ট যেটা সেটা এখানে পাওয়া যায়, ঠিক আছে। এন্ড দাস্ত-ই-লুট, লুট ডিজার্ট অলসো ইরান, এখানে এটাও ইরানে রয়েছে। নোন ফর ইটস এক্সট্রিম টেম্পারেচার, এক্সট্রিম টেম্পারেচার এরও রয়েছে। থার্ড ডিজার্ট আমাদের সকলের চেনা ভারতবর্ষের মরুভূমি। ওকে, তাকলামাকান ডিজার্ট, তাকলামাকান another important desert for Asia, is another significant desert in Asia and located in the Uyghur autonomous region of Xinjiang Pradesh in western China। Actually Xinjiang প্রদেশে তাকলামাকান ডিজার্ট আছে। It is one of the largest sandy desert in the world। এটা একটা গুরুত্বপূর্ণ sandy desert। The Taklamakan desert is part of the Tarim Basin, এরই একটা কোনায় রয়েছে তারিম বেসিন, and is known for its harsh climate and extensive sand dune। এখানে রয়েছে প্রচুর স্যান্ড ডুন। ওকে, তাকলামাকান ডিজার্ট। তো এরপরে আমরা দেখছি পেনিনসুলা, কি কি পেনিনসুলা রয়েছে এখানে। পেনিনসুলারের মধ্যে দেখো এক রয়েছে, এই পুরো এশিয়া দেখবো আমরা, এশিয়ার অংশ, এখানে ওয়ার্ল্ডের ছবি আছে, আমরা এশিয়া দেখবো। এশিয়ায় রয়েছে আরবিয়ান পেনিনসুলা, ইম্পর্টেন্স, ডেকান পেনিনসুলা, ইন্ডো চায়না পেনিনসুলা, এটাকে বলা হয় ইন্ডো চায়না পেনিনসুলা। এখানে রয়েছে কামচটকা পেনিনসুলা এবং এই জায়গাটাকে আমরা কোরিয়ান পেনিনসুলা হিসাবে চিহ্নিত করতে পারি। তাহলে এই যে চারটে গুরুত্বপূর্ণ, এক হলো আরবিয়া পেনিনসুলা, এক পশ্চিমের দিক দিয়ে, দুয়ে রয়েছে ডেকান পেনিনসুলা, তিনে রয়েছে ইন্দো চায়না পেনিনসুলা, চারে রয়েছে আমাদের কোরিয়ান পেনিনসুলা, পাঁচে রয়েছে কামচটকা পেনিনসুলা। এই পাঁচটা পেনিনসুলা এখানে রয়েছে। A peninsula is a mass of land surrounded by water but attached, কোথাও না কোথাও অ্যাটাচ থাকবে টু দা মেইনল্যান্ড, মেইনল্যান্ডের সাথে কিন্তু থাকবে, এমন নয় যে কোনো দ্বীপ, দ্বীপের ক্ষেত্রে নয়, মেইনল্যান্ডের সাথে অ্যাটাচ থাকবে। The Deccan Plateau region is also a peninsula. The major peninsula of Arabia
India and Malaya. Arabia, India, Malay are the southern Asia, and Kamchatka Peninsula lies in the northeastern peninsula, northeastern portion. Okay. এবার আমরা এখানে কোরিয়ান ডিজার্ট পেনিনসুলাকে দেখানো হয়েছে। কোরিয়ান দেখো কিভাবে বিক্ষিপ্তভাবে এসেছে, এবং এটাকে আমরা নর্থ কোরিয়ান বলে থাকি, এটাকে সাউথ কোরিয়ান বলা হয়। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এটা নয়, এটা কোরিয়ান নয়, এটাকে মালয় পেনিনসুলা বলে। মালয় পেনিনসুলা, কোরিয়ান তো উপরে থাকবে, জাপানের পাশে থাকবে, এটা মালয় পেনিনসুলা। এক্সট্রিমলি সরি, মালয় পেনিনসুলা বলা হয় এটাকে। যেটা ইন্দো, অ্যাকচুয়ালি এই যে পার্টটা যেটা আমি দেখালাম, যাকে ইন্দো চায়না পেনিনসুলা বলে, এই পেনিনসুলা, এখানে তো রয়েছে কোরিয়ান পেনিনসুলা জাপানের পাশে, এই জায়গায় যে লেজের মতো যেটা বেরিয়ে এসেছে, যেটা ইন্দো চায়না পেনিনসুলার বলা হয়, সেই পেনিনসুলারের একটা লেজের মতো অংশ যাকে বলা হয় মালয় পেনিনসুলা। এই অংশকে বলা হয় মালয় পেনিনসুলা, যেটা মূলত লেজের মতো বেরিয়ে এসেছে। মনে রাখতে হবে এটাই হলো এই যে মালয়েশিয়ার অংশ, অর্থাৎ মালয়েশিয়াই কিন্তু এশিয়ার দক্ষিণতম মেইনল্যান্ডের অংশ বিশেষ। ওকে, নেক্সট রয়েছে কিছু প্লেটু রিজিয়নের ছবি, যেগুলো আগে আলোচনা করাই হয়ে গেছে। গুরুত্বপূর্ণ প্লেটু হিসাবে আমরা চিনবো এক সাইবেরিয়ান প্লেটু, যেখানে সাইবেরিয়ান প্লেনল্যান্ড আছে, সাইবেরিয়ান মাউন্টেন বা রকি রিজিয়নও রয়েছে। ওকে, রয়েছে তিব্বত প্লেটু, রয়েছে ইরান প্লেটু, ইরানিয়ান প্লেটু, রয়েছে ডেকান প্লেটু, রয়েছে মঙ্গোলিয়ান প্লেটু। এই চারটে খুব গুরুত্বপূর্ণ প্লেটু রিজিয়ন, ঠিক আছে। এশিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সাইবেরিয়ান, মঙ্গোলিয়ান, তিব্বতিয়ান, ইরানিয়ান অ্যান্ড ডেকান প্লেটু। এদের অবস্থান উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম আমাদের মনে রাখতে হবে, কারণ প্রশ্ন পরীক্ষা আসার প্রবণতা এইভাবে বাড়ছে এখন ডে টু ডে। ওকে, আইল্যান্ড অফ এশিয়া যদি লাস্টলি আমরা দেখি যে কি কি আইল্যান্ড রয়েছে, পুরো এশিয়াকে যদি দেখি, তাহলে এশিয়ায় প্রচুর আইল্যান্ড রয়েছে। সেই আইল্যান্ড গুলো সব বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সবই সবই আমাদের যে প্রশান্ত মহাসাগরের অতি সক্রিয় বেল্ট, সেই বেল্টের মধ্যেই রয়েছে, অর্থাৎ অভিসারী 5 সীমানা বরাবর অবস্থিত। এইগুলো সব আগ্নেয় দ্বীপ এক একটা। এশিয়া অলসো হ্যাজ এ ক্লুস্টার অফ আইল্যান্ড অলসো কল্ড অ্যান আর্কিওপিলাগো। an archipelago sometimes called an island group, একে আইল্যান্ড গ্রুপ বলে, or island chain বলা হয়। এগুলি সবই হলো পাহাড়, মানে আগ্নেয় পাহাড়ের মাথা, আগ্নেয় পাহাড়গুলোর মাথা জলের উপর ভাসছে, island chain, okay, and which is formed close to each other in large cluster তৈরি করেছে অনেক ক্ষেত্রে ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, জাপান, আন্দামান নিকোবর আর সাম এক্সাম্পল অফ আর্কিওপিলাগো। মনে রাখতে হবে এখানে যেমনটি আন্দামান নিকোবর বিন্যস্ত হয়েছে, আন্দামান নিকোবরের গঠনের ক্ষেত্রে কিন্তু এই যে হিমালয়ান বেল্টের যে, যাকে আমরা আরাকান ইউমা পর্বত বলি, তারই বিক্ষিপ্ত অংশ ছড়িয়ে আছে। আসলে সব পাহাড়ের, এক একটা পাহাড়, যে পাহাড়ের মাথাগুলো দ্বীপ হিসাবে ভেসে উঠেছে, এগুলো সব পাহাড়ের মাথা, যার মাথাগুলোকে আমরা দ্বীপ বলছি যেহেতু জলের ওপরে আছে। সবই আসলে এখানে আগ্নেয় পর্বত রয়েছে। পর্বত তৈরি হয়েছে কেন? অভিসারী 5 সীমানা বরাবর। তো এই অংশ, যতগুলো পার্ট আমি বোঝালাম আজকের এই ক্লাসে, এই পুরো অংশ ফিজিওগ্রাফি অফ এশিয়ার, পুরো এশিয়ার চিত্র এটা। আমরা লাস্টলি যে পার্টটা দেখে নিচ্ছি এশিয়ার, সেটা হলো পুরো চেহারাটা। এই হলো চেহারা, আমরা চেহারাটা কেমন দেখছি পুরো এশিয়ার। পুরো এশিয়ার চিত্র এটা। এবারে এশিয়ার মাঝখানটা হলো মাউন্টেন রিজিয়ন, এই জায়গায় মাউন্টেন, এই পেনিনসুলার জুড়ে মাউন্টেন এন্ড মালভূমি রিজিয়ন রয়েছে। এই জায়গায় যেমন মালভূমি অঞ্চল রয়েছে, তাছাড়া এখানে ছোট ছোট মাউন্টেন রিজ রয়েছে আমরা জানি, যেগুলো উল্লেখযোগ্য নয়, যেমন পুরো জাপান মাঝ বরাবর পাহাড় রয়েছে।
যেহেতু পুরোটাই আগ্নেয় অ্যাক্টিভিটির ফলে তৈরি হয়েছে। তাছাড়া এই যে যত নদী নেমে এসেছে, সব নদীগুলো কি করেছে, পাহাড় কেটে 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 পাহাড়ের এলাকা কমিয়েছে আর সঞ্চয়জাত ক্ষেত্র বাড়িয়েছে। যেমন আমরা পেনিপ্লেন কিভাবে তৈরি হয় জানি, যে দুটো পাহাড়ের মাঝখানের গ্যাপকে কমিয়ে দেবে। গ্যাপকে কে কমাবে? গ্যাপকে কমাবে গ্যাপকে কমাবে প্লেন ল্যান্ডটা। গ্যাপ কমানো মানে হলো আখের পরোক্ষভাবে দুটো পাহাড়ের পিকের দূরত্ব বেড়ে যাওয়া, দুটো পাহাড়ের পিক দূরে চলে যাবে। যেহেতু মাঝখানের এই যে উঁচু জায়গাটা, এই যে দুটো উঁচু জায়গা, এর মাঝখানের অংশ ইরোডেড হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে কি হবে, নিচু হয়ে যাবে। তাহলে নিচু হয়ে গেলে লাস্টলি যে পিকটা থাকলো, সেই পিকটা কি করলো, এই দুটো ডিস্টেন্স বাড়িয়ে দিল। তাহলে ক্ষয় হয়ে হয়ে আসলে দুটো পিকের দূরত্ব বেড়ে যায়, ঠিক আছে, এবং মাঝখানের গ্যাপটা পূরণ হয়ে যায় সেডিমেন্টেশনের মাধ্যমে। তো এই কাজটাই করেছে সমস্ত নদী, যে কারণে পাহাড়গুলো মানে বৈষম্যমূলক ভাবে ক্ষয়ে ক্ষয়ে বড় বড় যে নদী, সেই নদী অববাহিকা তৈরি হয়েছে, এবং সেগুলোই গুরুত্বপূর্ণ উর্বর ক্ষেত্র পুরো এশিয়ার জন্য। যেমনটি উত্তরে রয়েছে, এবার উত্তরের ক্ষেত্রে বাধা আছে। কি বাধা? এক হলো উত্তরের জলবায়ু চরম, তাই জন্য অনুকূলতা থাকা সত্ত্বেও কৃষিকাজ ভালো হয় না। কিন্তু এই পাটগুলো কিছুটা অংশত প্রতিকূলতা প্রতিবন্ধকতা থাকলেও, যেহেতু ছোট ছোট, যেমন এটা একটা রিভার বেসিন যেটা পুরো গঙ্গা ব্রহ্মপুত্র করেছে, ঠিক আছে, এখানেও তো অনেক এইরকম ছোট ছোট রিভার বেসিন রয়েছে, সেই বেসিন গুলোকে কেন্দ্র করে কৃষিকাজের বিকাশ হয়েছে। তো এটাই পুরো এশিয়ার ফিজিওগ্রাফিক নেচার, যেটা আজকের এই ক্লাসের মাধ্যমে তুলে ধরা হলো। সবাইকে সাজেস্ট করব ফিজিওগ্রাফি অফ জাপানের যে পরীক্ষা রয়েছে, সেই ফিজিওগ্রাফি অফ এশিয়ার যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষা থেকে সমস্ত প্রশ্নগুলো দেখে নেওয়ার জন্য, কারণ ওর মধ্যে থেকেই প্রশ্ন পরীক্ষা আসার জায়গা রয়েছে। তো এইভাবেই আমাদের ক্লাস পরপর সিস্টেমেটিক ভাবে চলবে এবং পরীক্ষা সাজানোর কাজ চলবে। সবাই নিজের দায়িত্বে একটা একটা করে ক্লাস শেষ করে পরীক্ষা দিয়ে দিয়ে নিজের প্রস্তুতিটাকে শেষ করো, এটাই আমাদের মেন টার্গেট।